নমস্কার বন্ধুরা, সিল্ক রুট ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে চলে এলাম। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা বিকেলে এসে পৌঁছেছিলাম জুলুকের হোমস্টেতে। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। আজ সকালটা আকাশ খানিকটা পরিষ্কার হওয়াতে বেশ সুন্দর। আমাদের হোমস্টেটা কেমন তোমরা দেখে নাও। সবুজ পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট ঘরবাড়ি ও হোমস্টে রয়েছে। রাত্রে এখানে পাওয়ার কাট হয়েছিল 2 বার, তাই এখানে এসে গ্যাজেটগুলি চার্জ দিয়ে দেওয়া একটা জরুরি কাজের মধ্যে পড়ে। টিফিন করে নিলাম ম্যাগি দিয়ে। কথা বলে জানলাম প্রচুর ঠান্ডার সময় মানুষজন এখান থেকে নিচে নেমে যায়। সত্যি বেশ দুর্গম জায়গা এটি। একসময় এখানে থাকবার জায়গা ছিল না, কিন্তু এখন হোমস্টে হওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে। টুরিস্টরা এখানে রাত্রি যাপন করতে পারে। এবার আমরা ব্যাগপত্র নিয়ে এগিয়ে চললাম। প্রচুর হোমস্টে হয়ে গেছে এখন এখানে। পাহাড়ি ছোট নালা নদী বয়ে গেছে পাশ দিয়ে। বেশ সুন্দর জায়গা এটি, বেশ সাবধানে আসতে হবে। আমাদের হোমস্টে পর্যন্ত গাড়ি যেতে পারে না। আমাদের মতো অনেক টুরিস্টই সব লাগেজ নিয়ে গাড়ির কাছে চলে এসেছে। এবার আমরা বেরিয়ে পড়ব জিগজ্যাগ রোড দেখবার জন্য। সেখান থেকে ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, এলিফ্যান্ট লেক ইত্যাদি দেখব। আজ রাত্রে আমরা পদ্মচেনে রাত্রিবাস করব। এবার আমরা এগিয়ে চলেছি গন্তব্যর উদ্দেশ্যে। চারপাশে প্রকৃতি এখানে দারুণ। বেলা বাড়লে এখানে আকাশ মেঘলা হয়ে যায়, তাই যত তাড়াতাড়ি সকালে বেরোনো যাবে ততই ভালো। আমরা ওয়েদার ফরকাস্টে দেখেছি দুপুরের আগেই সব মেঘলা হয়ে যাবে। যাত্রাপথের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। এই অঞ্চলে জনবসতি খুব একটা বেশি নেই, কারণ এখানে জীবনধারণ বেশ কঠিন বলা যায়। হাই অল্টিটিউড হওয়াতে অনেক সমস্যা দেখা দিতে পারে। ইদানিং সিকিমের সিল্ক রুট ভ্রমণটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। মূল আকর্ষণই হলো ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড দর্শন। তবে বেশিরভাগ সময় ঘন মেঘের জন্য ঠিকমতো ভিজিবল হয় না এই জায়গা। আমরা আরো সকাল সকাল বেরোলে বেশি ভালো হতো, তাহলে চান্স থাকতো ঠিক মতো এই রাস্তাটি দেখার। এখন পৌঁছলে বুঝতে পারবো কেমন ওয়েদার আছে। আজকেই আমাদের মুখ্য ঘোরবার দিন। অনেকগুলি স্পট দেখবো আজ। এখানে রাস্তাও বেশ সংকীর্ণ আর খাড়াই, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। পাহাড়ি ড্রাইভাররাই আদর্শ এই রাস্তার জন্য। সত্যি ভীষণ ঝুঁকিপূর্ণ পথ এটি। আর বর্তমানে চীন ভারত সীমান্ত সংঘাতের জন্য ভারতীয় সৈন্যর সতর্কতাও বেড়ে গেছে। আসলে এখান থেকে ট্রাই জাংশন মানে ভারত ভুটান তিব্বত সীমান্ত খুব কাছেই, আর ডোকলামও বেশি দূরে নয়। ভারতীয় সেনার তৎপরতার জন্য রাস্তাঘাটও দারুণ হয়ে গেছে এখানে। সব রাস্তাঘাট এখানে দেখাশোনা করে বিআরও। আজকে আমরা ভালোই বরফ দেখতে পাবো আশা করছি। আগের সিকিম ভ্রমণে আমরা নিউ বাবা মন্দির দেখেছিলাম। এবার আমরা ওল্ড বাবা মন্দির দর্শন করব। আজকের জার্নি অনেক বড়।
এসে পৌঁছলাম ভিউ পয়েন্টে। আকাশ বেশ মেঘলা হয়ে গেছে। ছোটখাটো দোকানপাট রয়েছে এখানে। সব টুরিস্ট গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে। আমরা হেঁটে হেঁটে এগিয়ে চললাম জিগজ্যাগ রাস্তা দেখব বলে। এই অঞ্চলে ভূপ্রকৃতি অনেকটা রুক্ষ প্রকৃতির। হাই অল্টিটিউড হওয়াতে গাছপালার প্রকৃতিও পরিবর্তন হয়েছে এখানে। অনেকটা পাহাড়ের উঁচুতে এই জায়গাটি অবস্থিত, যার জন্য নিচের অংশ এখান থেকে ভালোভাবে দেখা যায়। আমরা একটা রেলিং ঘেরা জায়গায় এসে পৌঁছালাম সিঁড়ি দিয়ে নেমে এসে। এখান থেকে সামনের পাহাড়গুলি দেখা যাচ্ছে। সেই বিখ্যাত জিগজ্যাগ রোড এখন আমাদের চোখের সামনে। এই ছবি অনেক ছবি ও ভিডিওতে দেখেছি। এই ট্যুরে মেন অ্যাট্রাকশন এটিই বলা চলে। আকাশে কোনো রোদ নেই আর মেঘলা ছিল, তবু মেঘ নিচে নামেনি বলে রাস্তার দর্শন পেলাম ভালোই। বেলা যত বাড়বে মেঘ নিচে নেমে যাবে, এই রাস্তা আর ভিজিবল হবে না তখন। জায়গাটি বেশ সুন্দর বলা যায়। বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম আমরা। রাস্তাটি অদ্ভুতভাবে এঁকে বেঁকে নিচে নেমে গেছে। দারুণ লাগছে এই ভিউ পয়েন্টটি দেখতে। এবার কুয়াশার মতো মেঘ আস্তে আস্তে পাহাড়ের মাথাগুলি ঢাকছে। যত সময় যাচ্ছে মনে হচ্ছে মেঘ নেমে আসছে। এখন একদম অন্য রকমের ওয়েদার হয়ে গেছে। সকালে এক রকমের ওয়েদার ছিল, এরপরে জিগজ্যাগ রোডের ওপরে মেঘ নামলে আর দেখা যাবে না এই রাস্তা। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। বেশিরভাগ ভিডিওতে এরকম মেঘ ঢাকাই দেখেছি এই এলাকাটি। বৃষ্টি হলে আরও সমস্যা এখানে। বৃষ্টি হবে না আশা করি এখন। দূর থেকে ভিউ দেখব বলে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। দূরে ছোট ছোট বাড়িঘর দেখতে পেয়েছি আমরা। এবার এখান থেকে পাহাড় শ্রেণী ভালো দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। আমরাও অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। দূরের বাড়িঘরগুলি দারুণ দেখতে লাগছে। পাহাড় বেয়ে রাস্তাটি নিচে নেমে গেছে, আবার ওপরে বেয়ে উঠেছে। সত্যি এই জন্যই এই রাস্তাটি বিখ্যাত পর্যটক মানচিত্রে। আর প্রাচীনকালে তো রেশম পথ হিসেবেই বিখ্যাত ছিল। বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এই রাস্তা তখন। কাঁচা পথ দিয়ে হেঁটে চলেছি আমরা। ভিউ পয়েন্টের পাশেই এই অংশ। আমরা এবার রাস্তার ওপরে এসে দাঁড়ালাম। অনেকগুলি টুরিস্ট কার দাঁড়িয়ে আছে এখানে। লাচুং এখান থেকে 10 কিলোমিটার। মাইলস্টোনে দেখলাম পাহাড়ের মাথায় মেঘ ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। এখান থেকে ভুটান, ভারত আর তিব্বত সীমান্ত বেশি দূরে নয়। অল্টিটিউড বেশি হওয়াতে প্রকৃতিও অন্যরকম এখানে। রাস্তার ধারে দোকান থেকে চা খেয়ে আবার রওনা হলাম আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা যাব থামিম ভিউ পয়েন্ট দেখতে। এই ভিউ পয়েন্টটিও অনেক অল্টিটিউড উচ্চতায় অবস্থিত। রাস্তার ধারে পাহাড়ের ওপরে মন্দির রয়েছে দেখলাম। ভীষণ বন্ধুর ভূপ্রকৃতি দেখতে পাচ্ছি। এখানকার রাস্তা মোটামুটি ভালোই রয়েছে, তবে খুব খাড়াই এই রাস্তাগুলি আর ভীষণ রিস্কি এখানে গাড়ি চালানো। রাস্তার পাশেই খাদ একপাশে। বেশ সংকীর্ণ রাস্তাগুলি এখানে, আর পুরোপুরি জনমানবহীন জায়গা এটি।
আস্তে আস্তে মেঘের ঘনত্ব বাড়তে থাকছে, আর ওপরও মেঘ চলে আসছে। ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে মেঘকে এখানে। যারা একটু ভীতু প্রকৃতির তাদের রাস্তার পাশে তাকানো উচিত নয় একদম। তার সাথে কর্পূর নিয়ে নেওয়া বাঞ্ছনীয় এখানে। আর সাথে ওটুর ক্যানও নিয়ে নিতে হবে। শুকনো খাবার আর জল যতটা সম্ভব নিয়ে নিতে হবে। ওয়েদার আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে দেখছি। চারিদিকে প্রচুর মেঘ জমে গেছে, ধোঁয়ার মতো মেঘ চারপাশে। রাস্তার ওপর মেঘ চলে আসলে সামনে দেখতে ভীষণ অসুবিধা হবে ড্রাইভারের। মাঝে মাঝে রাস্তার ওপর মেঘ চলে আসছে। বেশ একটা অন্য রকমের থ্রিল হচ্ছে আমাদের। এরকমের অভিজ্ঞতা খুব একটা হয় না। আমরা এবার চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনের সামনে। কিছু পর্যটক দাঁড়িয়ে আছে দেখলাম। আমাদের গাড়িও সাইড করবার জন্য এগিয়ে গেল। বিশেষ কিছু দেখতে পাবো বলে তেমন মনে হচ্ছে না। দেখা যাক কি হয়। আমাদের গাড়ি বাম দিকে করে দাঁড়ালো। আরও পর্যটকদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আমরাও নিচে নামলাম। চারিদিকে শুধু কুয়াশার মতো মেঘ। আমরা সামনে এগিয়ে গেলাম। রাস্তার পাশে কিছু বরফ জমে আছে। ভিউ পয়েন্ট থেকে তো কিছুই প্রায় দেখা যাচ্ছে না। বেশিরভাগ সময়ে এরকমই থাকে এখানকার ওয়েদার। বেশ সংকীর্ণ জায়গা এটি। একটা বোর্ডে থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফুট উচ্চতায় অবস্থিত লেখা আছে। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। আমরা আবার এগিয়ে চললাম। নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে হয়তো আকাশ পরিষ্কার থাকে। আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। তেমন বড় গাছপালা এই অঞ্চলে দেখা যায় না। ছোট ছোট গুল্ম শ্রেণীরই গাছ আছে এখানে। আসলে খুব দুর্গম জায়গাগুলির মধ্যে এটি একটি। আমরা এগিয়ে চললাম। সামনে আকাশে পুরো মেঘ ঢাকা। বেশি দূর তো দেখাই যাচ্ছিল না। সামনের অংশ তাও মোটামুটি ভিজিবল। এই ওয়েদার এনজয় করতে করতে এগিয়ে চললাম। বাম দিকে দূরে সিল্ক রোডের রাস্তা এঁকে বেঁকে নিচে নেমে গেছে। এখন একটু মেঘ কমেছে। আমরা আরেকটি ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি। নাথাং উপত্যকা পূর্ব সিকিমের প্যাকিয়াং জেলায় অবস্থিত। প্রায় 13,500 ফুট উচ্চতায় একটি অপূর্ব সুন্দর জনবসতিপূর্ণ উপত্যকা, যা পূর্ব ভারতে লাদাখ নামে পরিচিত। পুরনো সিল্ক রুটের ওপর অবস্থিত এই স্থানটি মেঘের দেশ নামেও খ্যাত। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে ঘন বরফে ঢেকে থাকে এবং এপ্রিল মে মাসে রডোডেন্ড্রন ফুলে ছেয়ে যায়। গ্যাংটক থেকে প্রায় 92 কিলোমিটার দূরে পুরনো সিল্ক রুটে অবস্থিত এটি। চারিদিকে হিমালয়ের বরফ ঢাকা পাহাড়, তৃণভূমি এবং
ঋতুভেদের রং বদলানো এই উপত্যকা এক শান্ত পরিবেশ উপহার দেয়। নাথাং উপত্যকা সূর্যোদয় দেখার সেরা জায়গা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা, ভুটান এবং চীনের অংশ দেখা যায়। আমরা এসে পৌঁছেছি নাথাং ভ্যালিতে। সামনে ধোঁয়ার মতো মেঘ ঢাকা প্রায় সব কিছুই। আসবার পথে রাস্তার পাশে অনেক ভারতীয় সেনার ছাউনি দেখেছি। এখানে কুয়াশার মতো মেঘের ঘনত্ব অনেক বেশি, দেখাই যাচ্ছে না সামনে কিছু। তবুও অনেক পর্যটক নেমেছে এই নাথাং ভিউ পয়েন্টে। যে যেমনভাবে পারছে এই ভ্যালিতে ছবি তুলে নিচ্ছে স্মৃতি রেখে দেবার জন্য। দারুণ লাগছে সামনের রাস্তাটি। এরকম ভিউ ভিডিওতে দেখেছি আমরা। এখানে রাস্তা সব বিআরও মেনটেন করে। বেশ চওড়া আর সুন্দর রাস্তা এখানে। আমরা সামনে গিয়ে যেখানে বরফ জমে আছে সেখানে গেলাম। ঠান্ডার সময় প্রচুর বরফ পড়ে নিশ্চয়ই এখানে। পুরো নাথাং ভ্যালি বরফের চাদরে ঢেকে থাকে। এখন তো বরফ সব গলে যাচ্ছে আস্তে আস্তে। সামনের বরফ গলে যাওয়া নাথাং ভ্যালিকে দেখতে পাচ্ছি। অনেক বিস্তৃত উপত্যকা এটি। অনেক বাড়িঘর, ছাউনি দেখতে পেলাম। এবার আমরা গাড়িতে চেপে বসলাম। গাড়ি আবার চলতে শুরু করলো। এবার আমরা যাব ওল্ড বাবা মন্দির দেখতে। রাস্তার পাশে প্রচুর বরফ পড়ে আছে দেখলাম। এখানে যখন স্নোফল হয় তখন সব রাস্তা বন্ধ হয়ে যায়। প্রচুর বরফ দেখতে পাচ্ছি রাস্তার পাশে পড়ে আছে। আগের সিকিম ভ্রমণে নিউ বাবা মন্দিরের ভিডিও তোমরা দেখেছিলে। বসন্তকালে রঙিন ফুলে ভরে ওঠে অনেক জায়গা এখানে। এখানে কোনো হোটেল নেই, শুধুমাত্র স্থানীয়দের পরিচালনায় হোমস্টের ব্যবস্থা রয়েছে। শীতকাল আদর্শ এখানে বরফ দেখবার জন্য, আর মনোরম আবহাওয়া থাকে এপ্রিল মে মাসে বসন্তকালে। তবে এখানে উচ্চতার কারণে অক্সিজেনের অভাব হতে পারে। অনেকেই যারা বয়স্ক তারা ডাক্তার দেখিয়ে এখানে আসেন। সীমান্ত এলাকা হওয়ায় এখানে বিশেষ পারমিটের প্রয়োজন এবং কিছু জায়গায় ছবি তোলা নিষিদ্ধ। সত্যি এই রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছে। চারিদিকে শুধুই বরফ। যখন স্নোফল বেশি হয়ে যায় তখন এই রাস্তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আর্মি পার্সোনালরাই এসব রাস্তা মেনটেন করে। দুর্গম আবহাওয়ায় পর্যটকদের এখানে আসতে দেওয়া হয় না। পুরনো বাবা মন্দির হলো পূর্ব সিকিমের জুলুকের কাছে অবস্থিত একটি শ্রদ্ধার তীর্থস্থান। এটি বাবা হরভজন সিং এর প্রতি উৎসর্গীকৃত, যিনি একজন ভারতীয় সৈনিক, যার রহস্যময় ক্ষমতা আছে বলে বিশ্বাস করা হয়।
এসে পৌঁছলাম পুরনো বাবা মন্দিরের সামনে। এটি প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত, যা এটিকে ভারতের সর্বাধিক দর্শনীয় মন্দিরগুলির মধ্যে একটি করে তুলেছে। জুলুক থেকে পুরাতন বাবা মন্দিরে যাওয়ার পথটি চারপাশের উপত্যকা, পাহাড় এবং দীর্ঘস্থায়ী আঁকাবাঁকা রাস্তাগুলির মনমুগ্ধকর দৃশ্য দেখায়, যার জন্য এই স্থানটি বিখ্যাত। পুরাতন বাবা মন্দিরের তাপমাত্রা ঋতুর ওপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। গ্রীষ্মকালে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পরিবর্তিত হয়, যা দর্শনার্থীদের জন্য একটি মনোরম জলবায়ু প্রদান করে। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল কঠোর হয়, তাপমাত্রা -10 ডিগ্রি বা তারও নিচে কমে যায়। বিশেষ করে তুষার ঝড়ের শেষে শীতের পরবর্তী সময়েও ঠান্ডায় জামাকাপড় নিয়ে যাওয়া আবশ্যক। পুরাতন বাবা মন্দিরের তীর্থযাত্রী এবং পর্যটক উভয়ই শ্রদ্ধা জানাতে আসেন। মন্দিরটি সরল কিন্তু আধ্যাত্মিকতা ও ভক্তির গভীর অনুভূতি বহন করে। সামগ্রিকভাবে পুরাতন বাবা মন্দির সিকিম সিল্ক রুটের অভিজ্ঞতার একটি অবিচ্ছেদ্য অংশ। আধ্যাত্মিক ভ্রমণ, অ্যাডভেঞ্চার এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণ খোঁজা এমন পর্যটকরা তাদের সিকিম ট্যুরে প্যাকেজের অংশ হিসেবে মন্দিরটিকে একটি ফলপ্রসূ স্টপেজ হিসেবে পেতে পারে। পুরো মন্দির এলাকাটি কুয়াশার মতো মেঘে ঢাকা আছে। আমরা মন্দির দর্শন করলাম সবাই। বাবার মূর্তি এবং তার ব্যবহার করা জিনিসপত্র এখানে রাখা আছে। এছাড়া একটা মিউজিয়ামও আছে এখানে। ভারত চীন সংঘর্ষের সময়কার বিভিন্ন ছবি রয়েছে এখানে। তাছাড়া সুভেনিয়ার শপও রয়েছে। জওয়ানরা এখানে প্রসাদও দিচ্ছে। সবারই বেশ ভালো লাগলো এখানে ঘুরতে। এবার গাড়ি ধরে রওনা দিলাম আমরা। এগিয়ে চলেছি কোপুপের উদ্দেশ্যে। এখানে রয়েছে কোপুপ লেক, যাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। দারুণ সৌন্দর্য এই বাবা মন্দির থেকে কোপুপ লেক যাওয়ার রাস্তাটি। রাস্তার দুধারে শুধু বরফ ঢেকে আছে। কোপুপ লেক, যা স্থানীয়দের বিতানচৌ নামে পরিচিত, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত হ্রদটি সম্পূর্ণ বরফে জমে থাকে। এর কাছে রয়েছে বিশ্বের উচ্চতম ইরাক গল্ফ কোর্স, যা 13,025 ফুট উচ্চতায় অবস্থিত। বছরের এই সময় উপত্যকাও হ্রদের তীর রঙিন ফুলে ভরে ওঠে। কাছাকাছি দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে ওল্ড বাবা মন্দির, মেমচো লেক এবং দাংকিয়া রেঞ্জ। গ্যাংটক থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে জুলুক হয়ে এখানে পৌঁছানো যায়। এটি পূর্ব সিকিমের একটি জনপ্রিয় গন্তব্য।
দারুণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম কুপুপ লেকের কাছে। সামনেই আই লাভ কুপুপ লেখা আছে। পেছনেই লেক দেখতে পাচ্ছি। এবার সামনে থেকে লেক দেখতে পাচ্ছি। দারুণ লাগছে এই লেকটি। পাহাড়ের খাদে অবস্থিত লেকটি দারুণ। কুপুপ হলো সিকিম রাজ্যের চীন সীমান্তের কাছে অবস্থিত একটি গ্রাম। এটি জেলেপলা গিরিপথের কাছে ডঙ্কা পর্বতমালার নিচে একটি আড়াআড়ি উপত্যকায় অবস্থিত। উপত্যকার ওপারে একটি মোরেন শৈলশিরা তিস্তা এবং ডিচু নদীর অববাহিকার মধ্যে জলবিভাজিকার অংশ গঠন করে। শৈলশিরার দক্ষিণ পূর্বে বিতংশে হ্রদ রয়েছে, যা হলো এই কুপুপ হ্রদ, যেখান থেকে ডিচু নদীর উৎপত্তি হয়েছে বলে প্রচলিত ধারণা। ডিচু উপত্যকার ওপারে পূর্বে অবস্থিত মাউন্ট গিবমোচি, যাকে চীন, ভারত, ভুটান এবং নিজেদের মধ্যে ত্রিসংযোগ বলে দাবি করে, কিন্তু ভুটান এবং ভারত বিষয়টি নিয়ে বিতর্ক করে। গিবমোচির পাশেই ডোকালা পাস, যেখানে ভারতের একটি সীমানা ফাঁড়ি রয়েছে। সেখানে কুপুপ থেকে সীমান্ত সড়কের মাধ্যমে প্রবেশ করা যায়। আমরা এবার রওনা দিয়ে দিলাম। রাস্তার পাশে প্রচুর বরফ জমে আছে। সিকিমের সীমানা তৈরি করে এমন ডঙ্কা পর্বতমালা এবং দক্ষিণ পশ্চিমে পাহাড়ের মাঝখানে একটি আড়াআড়ি নিম্নচাপে কুপুপ অবস্থিত। ডিচু নদীর উৎস হিসেবে বিবেচিত হিমবাহের হ্রদ বিতাংশ বা হাতির হ্রদ একই নিম্নচাপে কুপুপের পাশে অবস্থিত। কুপুপ বিতাংশ হ্রদের উত্তর পশ্চিমে উঁচু ভূমিতে অবস্থিত। দার্জিলিং সুপারিনটেনডেন্ট এডিগার, যিনি 1874 সালে তিব্বতে যাওয়ার রাস্তা নির্মাণের জন্য এলাকাটি জরিপ করেছিলেন, কুপুপকে একটি ঘাসযুক্ত এবং জলাভূমি হিসেবে বর্ণনা করেছিলেন। বলা হয়েছিল যে উপত্যকায় 1500 জন লোক তাঁবু স্থাপন করতে পারে। এলাকায় জ্বালানি এবং রডোডেনড্রনের ঝোপ প্রচুর পরিমাণে ছিল। উপত্যকার উত্তর পূর্বে টেন্ট হিল নামে একটি খাড়া পাহাড় রয়েছে, যা 1000 ফুট উঁচু। জোলাপলা গিরিপথ থেকে একটি স্রোত নেমে আসে এবং উত্তর পশ্চিমে স্টে হিলের চারপাশে বাঁক নেয় এবং মেনমেচো হ্রদে প্রবাহিত হয়, যা এডগার বিশেষভাবে সুন্দর বলে বর্ণনা করেছিলেন। এখান থেকে প্রবাহিত নদীটিকে রংপোচু বলা হয়, যা তিস্তা নদীর একটি উজানের উপনদী। কুপুপের দক্ষিণ পূর্বে পিতাংশ নদীকে ডিচু নদীর উৎস হিসেবে বিবেচনা করা হয়, যদিও ডঙ্কা পর্বতমালা থেকে প্রবাহিত অন্যান্য নদীগুলি প্রচুর পরিমাণে জল সরবরাহ করে। ডিচু দক্ষিণ পূর্ব দিকে ডোকলাম মালভূমি পশ্চিম কাঁধে গিবমোচি পর্বত পর্যন্ত প্রবাহিত হয়, যেখানে এটি দক্ষিণে মোড় নেয় এবং ভুটানে প্রবেশ করে। সিকিম তিব্বত সীমান্তে জেলেপলা পর্যন্ত কাঠ রোডটি, যা অবশেষে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল, তিস্তা এবং ডিচু নদীর মধ্যবর্তী জলবিভাজিকার ওপর দিয়ে চলেছিল। জলবিভাজিকাটি বিতাংশর ওপরে মোরেন শৈলশিরা পর্যন্ত অব্যাহত ছিল। ব্রিটিশ অভিযাত্রীরা লক্ষ্য করেছেন যে এখান থেকে জেলেপলা যাওয়ার রাস্তাটি মৃদু চড়াই ছিল, যা 1000 ফুট বা 300 মিটারের বেশি ওপরে ছিল না।
রাস্তায় অনেক আর্মি ক্যাম্প রয়েছে এখানে। অনেক ছাউনি দেখেছি রাস্তার পাশে। আজ আমরা পদমচেনে নাইট স্টে করব। পদমচেন পূর্ব সিকিমের সিল্ক রুট সার্কিটে অবস্থিত প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় একটি শান্তি ও মনোরম পাহাড়ি গ্রাম। ঘন অরণ্য ও পাখির কলকাকলিতে ঘেরাই এই জায়গাটি জুলুক থেকে মাত্র ৪ থেকে ৫ কিমি দূরে অবস্থিত এবং এখানে সারা বছরই আরামদায়ক আবহাওয়া থাকে। ট্রেকিং, বার্ড ওয়াচিং এবং প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। পূর্ব সিকিম সিল্ক রুট রংলি থেকে ১৫ কিলোমিটার ও ঝুলুক থেকে ৫ কিলোমিটার দূরে। এর উচ্চতা প্রায় ৮,০০০ থেকে ৮,৩০০ ফুট। হিমালয় উপত্যকা এবং ঘন বনের মনোরম দৃশ্যের জন্য পদমচেন ফেমাস। বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে, তাই পাখি প্রেমীদের জন্য চমৎকার স্থান। এখান থেকে খুব সহজে সিল্ক রুটের অন্যান্য স্থান যেমন জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট ভ্রমণ করা যায়। সারা বছরই মৃদু আবহাওয়া থাকে। অতিরিক্ত ঠান্ডায় যারা কষ্ট পান, যেমন নাথাং, তাদের জন্য পদমচেন ভালো বিকল্প। আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টে কেমন তোমরা তো দেখলেই। ঘরগুলো বেশ বড় বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পদমচেনে খুব ভালো মানের হোমস্টে এবং ফরেস্ট রেস্ট হাউস আছে। মার্চ থেকে জুন রডোডেনড্রনের জন্য আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি ঠান্ডার জন্য বিখ্যাত। এনজিপি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে রংলি হয়ে পদমচেন যাওয়া যায়। ভারতীয় পর্যটকদের জন্য ইনার লাইন পারমিট বা আইএলপি প্রয়োজন, যা রংলিতে পাওয়া যায়। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে দারুণ ভিউ পাচ্ছি। পেছনে সবুজ ঘেরা পাহাড় শ্রেণী, আর আমাদের হোমস্টের সামনে দিয়ে পেছনের দিকে রাস্তাটি চলে গেছে। পরিবারের সাথে একদিন বা দুদিন সময় কাটানোর জন্য খুবই ভালো এই জায়গাটি। আমাদের হোমস্টেটি নতুন হয়েছে, আমাদের তো ভালোই পছন্দ হয়েছে জায়গাটি।
এবার আমরা খাবার জায়গায় এসে বসেছি, আর আমাদের লাঞ্চও দিয়ে দিল। ভাত, ডাল, পাঁপড়, একটা তরকারি আর ডিম কারি দিয়ে লাঞ্চ শেষ করলাম, আর তার সাথে পেঁয়াজ, লঙ্কা সবই ছিল। এবার হোমস্টের ছাদ থেকে সামনেটা দেখতে দারুণ লাগছে। অনেকগুলি পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। সত্যি জায়গাটি সব ভ্রমণ পিপাসু পর্যটকদের ভালোই লাগবে। এবার সন্ধেবেলায় আমাদের চা পকোড়া দিয়ে দিল। ঠান্ডায় দারুণ লাগলো এগুলো খেয়ে। ভালোই এনজয় করছি আমরা সবাই। রাত্রিবাস আজকে এখানেই আমাদের। বাইরে এখন অন্ধকার হয়ে গেছে। ভালোই লাগছে করিডর থেকে বাইরেটা দেখতে। রাত্রিবেলায় সব আলো জ্বলে উঠেছে আমাদের হোমস্টের। এবার খেতে চলে এলাম আমরা। খাবার অলরেডি সার্ভ হয়ে গেছে। আমরা একটু লেট করে ফেলেছি। গরম গরম রুটি, চিকেন আর আলু ভাজা, পেঁয়াজ সহ ভালোই লাগে। ভালোই ডিনার করলাম আজকে আমরা। আজকের পর্ব এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।